অসুস্থ শরীর নিয়ে একা একা বাসর ঘরে বসে আছি। খুব অস্বস্তি হচ্ছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। অচেনা অজানা একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। আমার কথাটা বলি কিভাবে বলব যে আমার পিরিয়ড চলছে? সে কিনা ভাববে, অথবা আমার ইচ্ছার কতটুকুই বা মূল্যায়ন করবে যদি এমন অবস্থায় পুরুষত্ব ফলাতে চায়। উফ, আমি কিছুই ভাবতে পারছি না। যত সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে। কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম। বিয়েটা আমার পারিবারিকভাবে হয়েছে। মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি। বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি। এত আদরের মাঝেও কেন জানি না ইন্টারমিডিয়েট পাশ করার পরেই বাবা মার কাছে ভাই হয়ে গেলাম। বসতে হল বিয়ের পিঁড়িতে। ছোটবেলা থেকে একটু শান্ত স্বভাবের মেয়ে আমি। ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার। আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে নেই বললে একটু ভুল হবে। কলেজে থাকতে প্রেমে জড়িয়েছিলাম একবার। তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদা ব্যাপক আগ্রহটা আমাকে একেবারে নিরাশ করেছিল। তারপরেই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি। অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেম লীলা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, ছেলেটির জন্য অধীর আগ্রহে এই ফর্ম্যালিটি রক্ষার জন্য সেজেগুজে বসে আছি তাকে। বিয়ের আগে আমার দেখা বা কথা বলার সৌভাগ্য হয়ে ওঠেনি। শুধু একবার মনের বিপরীতে ফোঁটা দেখেছিলাম, তবুও মায়ের জোরাজুরিতে। খুব রাগ হয়েছে বাবা মার উপর। কেননা এখনই বিয়ে তা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি। এক প্রকার জোরে মুখেই বাধ্য হয়েছি বিয়েটা করতে। এখন পর্যন্ত ছেলের বাড়ির পরিচিত বলতে ছেলে মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে। সেই সুবাদে একটু পরিচিত। আর আমার বইটার নামটা জানি। শুধু খুব সুন্দর না হলেও আমার পছন্দ সেই নাম ওর, আরিফ। আর আমি হলাম মিনুরা। এই মিস আরিফ। এক পিছনে বিয়ের আগে একটা বারের জন্য আমার সাথে শালার কথা নাই, বার্তা নাই, সেজেগুজে বিয়ে করতে চলে গেল আমাকে। খুব রাগ ওর উপর। কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধি কাজ করছে না। যাই হোক, একটু শান্তভাবে বসে থাকি। দেখি বীরপুরুষ আরিফের কখন ঘরে আসার সময় হয়। হঠাৎই দরজায় খট করে শব্দ হলো। আমার ভেতরটা চমকে উঠল। মনে হয় আরিফ সাহেব চলে এসেছেন। আমি একটু নড়েচড়ে ঠিক হয়ে বসলাম, যেন বলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু দরজার শব্দের বেশ কিছু সময় পার হয়ে গেল, অথচ কেউ ঘরে আসছে না। ব্যাপার কি? তাহলে শব্দটা কিসের হলো? তাহলে আরিফ এখানে আসেনি। উফ, অসুস্থ লাগছে আমার। খুব রাগও হচ্ছে সালাহ হ্যাংলা আরিফের উপর। ছবিতে দেখে যেটুকু বুঝেছি, হ্যাংলা লম্বা ফর্সা আর বড় বড় চুলে আবৃত, কপালে ঠিক নিচ বরাবর লম্বা নাকের উপর এক বিন্দু তিলক, যা পুরো মুখটা কি সুন্দর করে তুলেছে। যার মায়াবী চোখে আঘাতখাত, যা নিবিড় মায়া। এমন দেখতে ছেলে হলেও আমার কিছু যায় আসে না। বেটাকে আজ যাব। কিন্তু পরক্ষণেই চুপসে গেলাম। ইস, বাসরঘর বলে কথা, কি যে ভাবছি না জানি, ভাবনাগুলো আমার উপরই প্রতিফলিত হয়। আবার হঠাৎ করে এই ভয়টা বাড়তে লাগল। এরই মধ্যে আমার ঘুমের ভাবটা চলে এল। প্রায় ঘুমি হয়ে আসছিলাম। হঠাৎ করেই সজোরে দরজা খুলে গেল। আমি আতঙ্কে জেগে উঠি। দেখি আরিফ তাড়াহুড়া করে দরজাটা লাগিয়ে দিল। ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধজয় করে ফিরল। এদিকে ওকে দেখে কাকভেজা মনে হচ্ছে, আর হাতে একটা কিছু দেখা যাচ্ছে। তার মানে বাহিরে বৃষ্টি হচ্ছে, আর মহা সাহেব কিছু আনতে গিয়ে কাকভেজা হয়ে ভিজেছে। ওদিকের এমন অবস্থা আমাকে সত্যিই আতঙ্কে ফেলে দেয়। আমি চুপচাপ হয়ে বসে পড়লাম। ও আমার দিকে এগিয়ে আসছিল। আমার হৃদকম্পন দ্বিগুণ হতে লাগল। কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসল। আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল। কাছে এসে কিছু না বলেই আমার হাত দুইটা খুব আলতো করে ধরল। আমার মনের ভাবনাগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগল। আমি কিছু না ভেবেই খুব আস্তে করে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। আর তাতেই সে আরও শক্ত করে হাতটা চেপে ধরল। এবার আমার খুব বিরক্ত লাগছিল, আর হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না আমি। হঠাৎই আমার চিন্তায় ছেদ ঘটিয়ে আরিফ বলে উঠল, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি বলো তো, সেই ছোটবেলা থেকেই রাতটি নিয়ে কত চিন্তা করে আসছে, আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না। আরিফ খুব শান্ত আর মায়াবী চাহনি নিয়ে কথাগুলো বলল। সে কেন জানি না এবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল।
কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগল, একটা কথা রাখবে? আমি মাথা নাড়ালাম। তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব, তুমি আমার পাশে থাকবে তো? আমি একটু অবাক হলাম আরিফের কথায়। কি ভেবে পাচ্ছি না, তবুও মাথা নাড়লাম থাকব। তারপর কেন জানি না আরিফ আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল, আর কিছু উপহার আমার হাতে তুলে দিল। আমি স্বাভাবিকভাবেই সেগুলো রেখে দিলাম। সত্যি কথা বলতে এখন পর্যন্ত ওনাকে চিনতে পারছি না। কেমন ছেলেও, হয়তো আমার ভাবনা তাই ঠিকমতো না। আর এতক্ষণে আমি একটা কথা ওর সাথে বলিনি। চুপচাপ ওর গিফটের দিকে তাকিয়ে আছি। হঠাৎই আরিফ আমার সামনে একটা কাপড়ের ব্যাগ দিয়ে বল, যাও ফ্রেশ হয়ে আসো। আমি তো হয়ে গেলাম। বিস্ময়ে আমার চোখ দুইটা ছানাবড়া হয়ে গেল। আমি ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছি। আবারও সে একটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল। আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগল। নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সত্যিই বিস্ময়ে হতবাক হয়ে ভাবছি যে আরিফ কিভাবে জানল আমার পিরিয়ড সম্পর্কে, আর তাকে কেনই বা এতটা শান্ত দেখাচ্ছে। তাহলে কি আমার চিন্তা ভাবনাগুলো আসলে মিথ্যা? তাহলে কি আমি ভুল ভাবছিলাম? তাহলে কি অন্য আটটা ছেলের মতো মন মানসিকতার ছেলে ও না? নাকি শুধুমাত্র ক্ষণিকের ভালো মানুষ দেখানো? কিছুই ভাবতে পারছিলাম না। অনেক প্রশ্ন এখন আমাকে দাপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, একটু লজ্জা লাগলেও নতুন একজনের কাছ থেকে প্যাক্ট আমি নিলাম। ব্যাগটা হাতে নিয়েই মাথা তুলেছি, দেখি হ্যাংলাটা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ভীষণ লজ্জা পেলাম আমি। কি একটা বজ্জাত ছেলে! লজ্জার শর্মে মাথা খেয়েছে মনে হয় জীবনে মেয়ে দেখেনি। আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য একটু নড়ে উঠলাম। তখন সে সজাগ হয়ে আমার রাস্তা ছেড়ে দিল, যেন এতক্ষণ ঘরের ভেতর ছিল। তারপর আর কিছু না ভেবে আমি বাথরুমে চলে গেলাম। প্রায় 15 মিনিট পর ফ্রেশ হয়ে রুমে যাওয়ার জন্য দরজা খুললাম। সাথে সাথে কেউ একজন আমার চোখ দুইটা ধরে আমাকে আড়াল করে নিল। ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম। এমনই আরেক হাতে আমার মুখটা চেপে ধরে বলে উঠল, এই আমি। প্লিজ চুপ করো, চুপ। ইস, বদমাস ছেলেটা করেছে কি? ও কি আমাকে মেরে ফেলবে নাকি? ওর কথায় আমি চুপ হয়ে গেলাম। তারপরও আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলল। আমি এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ হ্যাংলাতা আমার কানের কাছে মুখ এনে বলল, যাক, তুমি তাহলে বোবা না, চিৎকার অন্তত দিতে পারো। আমি একটু ক্ষেপাতে ভাব নিয়ে বললাম, কি বললেন আপনি? আমি বোবা? এই আমাকে আপনার বাবা মনে হয়? ছাড়ুন আমার, চোখ ছাড়ুন বলছি। একটু হালকা হয়ে আমি বললাম, এই সুরেই আমি বুঝে গিয়েছি। আর একটু চোনা, তারপর চোখ ছাড়ি। আবির বল, কি বুঝছেন আপনি? হ্যাঁ। আমি বললাম, না মানে তো তুমি ঠিকই তো এই যে কথা বলতে পারো। আসলে সুবিধা গ্রহণ করে চলো না একটু। আমি কোনো রকমভাবে বললাম, ইস কি সুন্দর করে কথা বলে বাংলাটা। আসলে খুব রাগী বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু রাগ ছাড়লাম আর কি। তাছাড়া বাসন রাগ তো দূরের কথা, অন্য রাতেও আমি এমন করে কথা বলতাম না। আসলে হ্যাংলা কি চাইছে কি কিছুই বুঝে উঠতে পারছি না। আজ সারারাত কি এভাবেই জ্বালাতন করবে নাকি ধুর ভাল লাগে? এবার আরিফ সাহেব আমাকে নিয়ে থেমে গেলেন। তারপর আস্তে করে চোখটা ছেড়ে দিয়ে বললেন, এবার চোখ খোলো। আমি চোখ দুইটা খুললাম। চোখ দুইটা খুলে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কিভাবে সম্ভব? আমি বিস্ময়ে অস্থির হয়ে গেলাম। তাহলে কি এইটাই আরিফ? এরকমই আরিফ আমাকে এত বড় সারপ্রাইজ করবে বলে এরকম করছিল? না, তার সম্পর্কে আমার ধারণাটা ঠিক নয়। এক অদৃশ্য ভালোলাগা কাজ করতে থাকে আমার লাইফের উপর। আমি তার দিকে ফিরে তাকালাম এবং জিজ্ঞেস করলাম, আপনি এত সব জানেন কিভাবে? আর এত তাড়াতাড়ি কিভাবে করলেন এত কিছু? কথাটি বলতে আনন্দে আমার চোখে পানি চলে এলো। আরিফ কিছু উত্তর না দিয়ে আমাকে আলতো করে ধরে বল, চলো একটা কাটা যাক। আসলে আজ আমার জন্মদিন। এত ঝামেলার মাঝে দিনটির কথা আমার খেয়ালই ছিল না। আরিফ আগে থেকেই সবকিছু প্রস্তুতি নিয়েছিল। তাই 15 মিনিটের ভেতরে এক অমায়িক ভালোবাসা দিয়ে ঘুঁটি সাজিয়েছে। আরওয়াল ব্যানারে ছোট করে লেখা, তোমার মন খারাপের দেশে তোমায় রাখবো ভালোবেসে। আর বড় করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ, মিন ওরা অনলি ফর ইউ বাই মি। মনে হচ্ছিল জন্মদিনে এর চেয়ে বড় গিফট কেউ কাউকে কোনোদিন দিতে পারে না। নিমিষেই আমার মনটি আনন্দময় হয়ে উঠল। তারপর শুধুমাত্র আমি আর আবির মিলে একটা কাটলাম। আরিফ হালকাভাবে আমাকে মুখে উইশ করল। তারপর কেকটা আমাকে খাইয়ে দিতে লাগল।
আমার চোখ দুইটা হঠাৎই চোর চোর হয়ে আসছিল। আমি কোনো মতে নিজেকে সামলে ওকে ওকে একটা খাইয়ে দিলাম। দেখলাম ওর চোখে মুখে এক প্রাপ্তির আভাস। হঠাৎই সান্ত্বনা দিয়ে মাথাটা টেনে নিয়ে তার ডান কাঁধে জড়িয়ে ধরল। আমি কিছুই বললাম না। জানি না কেন কিছু বলতে পারলাম না। শুধু নিজের মনকে আস্ত পিষ্টে বাঁচতে চাইছিলাম আমি। কিন্তু কেন? এর উত্তর এই মুহূর্তে হয়তো কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। আমি আরিফের বুক থেকে মুখটা উঠিয়ে ওর দিকে চেয়ে বললাম, আপনি এত কিছু জানলেন কিভাবে? আমার জন্মদিন, আমার ভালোলাগা আর অন্যান্য বিষয়গুলি। এবার কোনো কথা না বলেই আরিফ আমার কপালে এঁকে দিল। আমি কিছুটা শিউরে উঠলাম। তারপর সে বলল, খুব ঘুম পাচ্ছিল না তোমার? দেখছিলাম তখন ঘুমে একদম নিয়ে পড়ছিলেন। চলো ঘুমাব এখন। আমারও খুব ঘুম পাচ্ছে। তারপর সুন্দর করে বিছানা করতে গেল সে। আমাকে আর কোনো কথা সুযোগ দিল না। আমিও বাধ্য মেয়ের মতো বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম ওর পাশে। মনে মনে ভাবলাম এবার তাকে কথাগুলো আবার জিজ্ঞেস করব। তাই তাকে আলতোভাবে ধাক্কা দিলাম। একই হ্যাংলাটা এই 2 মিনিটের ভেতর ঘুমিয়ে গেল। আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। কিন্তু না, সে তো ঘুমিয়ে গেছে। ধুলো ভাল জানে। ফাজিল ছেলে একটা, এরই মধ্যে ঘুমিয়ে গেল। রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে। কিন্তু কি আর করার, আমরা এখন ঘুমাতে হবে। তবে সকল কিছু মাঝে একটা বিষয় ভেবে ভাল লাগছে যে বিয়ে নিয়ে আমার ভাবার সকল বিষয়গুলি আস্তে আস্তে মিথ্যে প্রমাণিত হচ্ছে। আমার ভাবনার উল্টো বিষয়গুলি আমার সাথে ঘটে চলেছে। চোখ বুজে কেন জানি না মা বাবাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারিনি। হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম। দেখে অবাক জানিয়ে আরিফ আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ও চোখ সরিয়ে নিল। তার মানে এতক্ষণ ধরে আবির আমার দিকে চেয়েছিল। ভীষণ অবাক হলাম আমি। আমার জেগে ওঠা দেখে আরিফ অপ্রস্তুতে পড়ে যায়, যেন আমার চোখে কিছুতেই ধরা দিতে চায় না। তারপর বলে উঠল, ছাদে যাবে মিনুরা? প্রশ্নে অবাক হলাম আবারও। এত রাতে ছাদে যেতে চাইছে? বুঝলাম খুব রোমান্টিকতা ভর করছে তার উপর। কথাটা শুনে আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি। শুধু চেয়েছিলাম তার দিকে। হঠাৎই আমাকে চমকে দিয়ে কোলে তুলে নিল সে। তারপর হাঁটা আরম্ভ করল ছাদের দিকে। আমি শুধুই তার চোখের দিকে তাকিয়ে তাকে জানার চেষ্টা করছিলাম। আমি কেন? যে কোনো মেয়ে তোমার সেই মায়াবী চোখে হারিয়ে যাবে এক নিমিষেই। এখন পর্যন্ত প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে আমার নতুন করে ভাবতে হয়েছে কি আছে তোমার মাঝে। আমি যেন যুগ যুগান্তর ধরে তার সাথে পরিচিত আছি, যদিও সে ছিল অনেকটা অপরিচিত আমার কাছে মাত্র কয়েক ঘন্টা আগেও। কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। ছাদে সেও আমাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর কিছু বলার জন্য আমার কাছাকাছি আসতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। তারপর ফোনের উপাস থেকে কেউ একজন তাকে কিছু একটা বলল। নিমিষেই তার হাসি খুশি চেহারার মাঝে এক অস্ফুট মলিনা ফুটে উঠল, যা কিছুতেই আমার কাছে আড়াল করতে পারল না। আরিফ তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল। তাই হঠাৎই আমি বলে উঠলাম, কিছু হয়েছে কি? সব ঠিক আছে তো? আরিফ আমার কথায় এক অমায়িক হাসি দিয়ে বলল, আরে না। কি ভাবছ তুমি? কিছুই হয়নি, সব ঠিক আছে। তারপরও আমি আরিফকে জিজ্ঞেস করলাম, না মানে এত রাতে ফোন? তাই বলছিলাম আর কি। আমার কথা শুনে আরিফ একটু জোরে শব্দ করে হেসে উঠল, আরও 2 হাত দিয়ে আমার 2 গালে হাত দিয়ে শান্ত লাজুক গলায় বলল, বাহ, প্রথম রাতে বরকে সন্দেহ করছ? তোমার বল শুধু তোমারই। বলে আবারও আমার কপালে আলতো করে মজার দিল। আর বুঝতেই তো পারছেন কি সেটা। সেই সাথে স্নিগ্ধ চাঁদের আলো, একটু দক্ষিণা বাতাসের ছোঁয়া, আরিফের এই ভালোবাসার স্পর্শ আমাকে মাতাল করে তুলেছিল। এক মুহূর্তে মনে হচ্ছিল আবিরকেও টেনে নিয়ে আমার পরম স্রোতে। আরিফ এবার আমাকে বলল, চলো সামনের দিকটা একটু হাঁটা যাক। ওর কথায় আমার ঘোর কাটল। মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম। ছাদের উপরে সাজানো ফুল বাগান দেখে আমার শেষ রাতে ভালোবাসা যেন আরেকবার পূর্ণতা পেল। আমি বিস্ময়ে আরিফের দিকে ফিরে তাকালাম। চাঁদের স্নিগ্ধ আলোয় আমি স্পষ্ট দেখলাম আরিফ চোখ মেলে এক অজানা অনুভূতি প্রকাশ করল, যাতে স্পষ্ট আরিফের মনের কথা বুঝতে পারছিলাম আমি। ওর চোখ দুইটা একটা কথা শুধু বলছিল, হ্যাঁ মিনুরা, আজ থেকেই ফুলের সুবাস সবই তোমার। প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসার প্রতীক এগুলোকে।
তবে একটা কথা, শুধু তোমারই এই প্রতীকী ভালোবাসার মাঝে সবচেয়ে সৌন্দর্যময় প্রতীক। কিন্তু আমার এই লক্ষ্মী বউয়ের লক্ষ্মী জানি, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। নিজের মনের সাথে কিছুতেই আপস করতে পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে উঠতে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম এই হামলা বদমাইশ পচা বাদর ছেলে আরিফকে। এক মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বিশাল, সবচেয়ে নিরাপদ জায়গা এটাই, যা আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে আমাকে। নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল। কিন্তু অদ্ভুত ছেলে আরিফ এটাও বুঝে যাচ্ছিল। বলে উঠল, ঝরতে দাও চোখের পানি, তাকে আটকেও না, তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থেকে যাবে। বলেই আরও শক্ত করে জড়িয়ে নিল। জানি না কতক্ষণ দুজনে এভাবেই ছিলাম। শুধু মনে হচ্ছিল যে সময়টাই ছিলাম সেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনের অজান্তেই বাবা মা সিদ্ধান্তকে আরেকবার স্যালুট দিতে ইচ্ছে করছে। হয়তো তাদের জন্যই মাত্র কয়েক ঘন্টার পরিচয়ের অচেনা একজনের মাথা কি আজ সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে। হয়তো তাদের জন্যই আমার ভালোবাসার শূন্যের কোটায় আজকে পূর্ণ মনে হচ্ছে। ভাবনাগুলো ভাবতেই রাতের এক মুঠো চাঁদকে গ্রাস করে নিল। এক টুকরো মেঘমালা অন্ধকার গা হয়ে আসছিল। তাই আরিফ আমাকে বলল, চাঁদ আমাদের সাথে লুকোচুরি খেলছে, চলো রুমে যায়। বলেই আবারও কোলে নিয়ে রুমে আসলেন। তারপর আমাকে ঘুমোতে বলে সে বেলকনিতে গিয়ে দাঁড়াল। আরিফ, সত্যিই আরিফ। প্রতিটা মুহূর্তে তাকে নতুন করে চিনছি, নতুন করে দেখছি, নতুন করে ভাবনাতে আটকে রাখছি। আমি জানি ও কিছু একটা নিয়ে চিন্তায় আছে, তবু আমাকে এক ফোঁটা বুঝতে না দিয়ে নিজেকে সামলে আমাকেও সামলে নিল। এ যেন আমার জীবনের নতুন শিক্ষা। কেননা আমি একটু বিষয়ে ঘাবড়ে যেতাম, অথচ আরিফ এবং শক্তি আমাকে নতুন করে জাগ্রত করল। যাই হোক, সারাদিনের ব্যস্ততার কারণে একটুতেই চোখ জোড়া ধরে আসলো। আমি ঘুমিয়ে গেলাম, আরিফকে রেখেই। এতটুকু সময় ওকে যতটা জানলাম তাতে এটা আমি ঠিকই বুঝেছিলাম যে আজকে রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না। রোদের স্নিগ্ধ আলো চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার। চোখ খুলে একটু অবাক হলাম না। আজকে আমি জানতাম আরিফ এখানেই থাকবে। হ্যাঁ, সত্যি, আরিফ তার মায়াবী চোখ দুইটা দিয়ে আমাকে দেখছিল। প্রতিবেলার জানিতে যতটুকু বুঝেছি আমি, ছিল না সেই চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ, ছিল না সামান্যতম কোনো লোলুপ দৃষ্টি। শুধু ছিল পরম ভালোবাসায় জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ। আরিফ বলল, গুড মর্নিং বউ। আমিও মিষ্টি হেসে উত্তর দিলাম, গুড মর্নিং। বলেই চায়ের কাপ এগিয়ে দিল আমার দিকে। আমার কেন জানি না ভীষণ লজ্জা লাগছে ওর দিকে তাকাতে। বুঝলাম বিষয়টা লক্ষ্য করে আরিফ মুচকি মুচকি হাসছে। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আবার অবাক হলাম আমি। এটা কোথায়? কি? জানি তো। আরিফ বলল, থাকবে কি করে বলো, আমি তো আর যা করতে পারি না। শুধু দেখালাম, যদি পারতাম তবে এভাবে এনে খাওয়াতাম। আমার আর বুঝতে বাকি রইল না যে সারা জীবন শালা বজ্জাতটা আমার পিণ্ডি চটকে দেবে। তবুও খুব ভালো লাগছিল তার ভালোবাসার খুনসুটিগুলো। জানি না কোনো মেয়ে কখনো বাসর রাত থেকে এত ভালোবাসা পেয়েছে কিনা, তবে আমি ভালোবাসায় পূর্ণ। আমার ভাবনার মাঝে আমিও একটু মুচকি হেসে উঠলাম। তারপর আরিফ বলল, খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে বউয়ের হাতে মিষ্টি চায়ের সাথে ঘুমটা ভাঙতে। ওর কথা শুনে মুচকি হেসে বিছানা থেকে নেমে আসলাম। বললাম, রান্নাঘরটা কোথায়? বলেই বাইরে যেতে চাইছিলাম, ভালোবাসার মানুষের আবদার তা পূরণ করতে। আমার অজান্তেই আমার মন বলে উঠল, প্রত্যেকটা সকাল তোমার বউয়ের হাতে মিষ্টি চাই শুরু হবে তোমার প্রাণের স্বামী। কিন্তু আরিফ আমার হাতটা ধরে কাছে টেনে বলল, এখন লাগবে না পাগলি, যা ফ্রেশ হয়ে এসো, বাহিরে মা তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা শুনেই ঘড়ির কাঁটার দিকে তাকালাম। ঈর্ষাদের 7টা গেছে, বাহিরে মা অপেক্ষা করছে। আর কথা না বাড়িয়ে ওকেও কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এলাম, দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে। আমাকে দেখেই আমার দিকে এগিয়ে এসে বলল, আয় মা, আমার কাছে বসে। বলেই আমাকে বসিয়ে দিয়ে 2 কাপ চা নিয়ে হাজির হল। তারপর আমার পাশে বসে বলল, নে মা, চাটানে নইলে ঠান্ডা হয়ে যাবে। আমি স্যার কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর শাশুড়ি মা বললেন, কিরে মা, কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি সাথে সাথে উত্তর দিলাম, জি না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি মায়ের সাথে চা খাচ্ছিলাম, আর এদিক সেদিক তাকিয়ে আরিফকে খুঁজছিলাম। হয়তো ব্যাপারটার শাশুড়ি লক্ষ্য করছিল।
তাই বল, কি রে মা, কাউকে খুঁজছিস? জানি তো আরিফকে খুঁজছিস। আমি লজ্জা পেয়ে গেলাম। মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না, শুধু লজ্জার মাথা খেয়ে মাথা নাড়ালাম। উনি বললেন, কেন, তুই জানিস না? ও তো একটু মিলে গেছে। কাল শেষরাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল। শুনলাম অনেকটাই নাকি ক্ষতি হয়ে গেছে। কথাটা শুনে আমি অবাক নই, স্তব্ধ হয়ে যায়। তার মানে আরিফকে তখন সে জন্যই অমন দেখাচ্ছিল। আমার ভেতরটা মুচড়ে ওঠে। নিমিষেই মলিন হয়ে যায় আমার মুখ। আমার অবস্থাটা বুঝতে পেরে শাশুড়ি মা বললেন, কিরে, তুই জানতিস না? না। আমি বললাম, না মা, আপনার ছেলে তেমন কিছু বলেনি। তারপর উনি বললেন, আরিফ এমনি, তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার শাশুড়িকে দেখে অবাক হচ্ছি। 2 মা ছেলে সত্যিই অন্যরকম মাটিতে গড়া, যা আমাদের 10-12টা পরিবারের চেয়েও অন্য। তারপর আবারও শাশুড়ি মা বলে উঠলেন, শোন, তোকে কিছু কথা বলি মা। জানিস তো আরিফের বাবা নেই। আবিরের ছোটবেলাতেই উনি মারা যান। খুব কষ্ট আর ধৈর্য নিয়ে সাধনার ফলে আজকে আরিফ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার বাবার ফেলে যাওয়া ব্যবসাকে একার হাতে দাঁড় করিয়েছে। যদিও আরিফকে ছোটবেলা থেকে একটা কথা শিখেছিলাম যে নিজে চেষ্টা করো, নিজের পথকে নিজেই তৈরি করো। যে কাজ 10-15 জনের পারে না, সে কাজ তুমি একাই চেষ্টা করবে, কোনো বিষয়ে টেনশন করবে না, যেটা হওয়ার সেটা স্বাস্থ্য নিয়মেই হবে। তুমি চাইলেও আটকাতে পারবে না। তার চেয়ে ভালো দুর্দিনে ধৈর্য ধারণ করে তার মোকাবিলা করবে। হয়তো আরিফ ছোটবেলা থেকে আমার কথাগুলো মেনে আসছিল। মারে আমার ছেলে বলে বলছি না, ও সত্যি একজন খাঁটি ছেলে। বলেই আমার হাতটি জড়িয়ে ধরে বলল, কথা দে মা, কখনো আমার ছেলেকে কষ্ট দেবে না। দেখলাম কথাগুলো বলতে ওনার চোখের কোণে পানি জমল, কিন্তু গড়িয়ে পড়ল না। বুঝলাম উনারা অন্য জাতের মানুষ। আমি ওকে দিলাম। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার মায়ের যমজ বা কপি, কেননা তার কাছেও একই রকম শান্তি। তারপর মামাকে বলল, চল মা, তোকে পুরো বাড়িটা চিনিয়ে দিই। আজ থেকে সব দায়িত্ব তোর আর আমার রেস্ট। শোনো মা, এই শহরে আমাদের আপন বলতে তেমন কেউ নেই। তাই তোদের বিয়েটাও ঘরোয়া পরিবেশে শেষ করেছি। তাই এখানে আমি ছাড়া কিছু বলার মতো কাউকে পাবে না। তাই কিছু লাগলে অবশ্যই আমাকে বলিস না। আমার বিস্মিত হওয়ার মাত্রা বুঝি অতিক্রম করল। এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্যে রাখলেই সম্ভব। আমি আর আমার শাশুড়ি মা মিলে পুরো বাড়িটা বেড়ালাম। এর মধ্যে আরও অনেক গল্প হল আমাদের। তিনি আরিফের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন। এক মুহূর্তে আমি ভুলে গেছি যে আমি এক অচেনা পরিবারের নতুন সদস্য। আমি শাশুড়িকে আরেকবার বললাম, মা, মিলে অবস্থাটা কি হলো? একবার জানলে হতো না? শাশুড়ি মা বলল, না রে মা, তোকে বললাম না, কোনো টেনশন করবি না, আমি সব সামলে নেবে। চল আমরা দুপুরে রান্নাটা শেষ করি, তোকে সব দেখিয়ে দেই। আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্নাঘরে। প্রায় 2টা ঘন্টা পর রান্না শেষ করে ফের শুয়ে রুমে আসলাম। পুরো রান্নার সময়ে শাশুড়ি মায়ের মুখে মজাদার সেই গল্প আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি কখনো রান্নাঘরে ছায়া দেখিনি। মনে হচ্ছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যাস। যাই হোক, ঘরে বসে আরিফের কথা মনে পড়ছিল। সালাহ আল আশি কখন গেছে, এখনো আসার নামগন্ধ নেই। জীবনে এই প্রথম কোনো ছেলেকে এত মিস করছি। ঘরের ভেতর একাই ঘোরাঘুরি করছিলাম। ঘরটিকে তেমন করে গুছিয়ে না রাখলেও পুরো ঘরটিতে এক সৌন্দর্য বিদ্যমান ছিল। রাতেও ঢুকলে তেমন একটা দেখা হয়নি। ভেতরের সবচেয়ে সুন্দর করে সাজানো ছিল বুক সেলফটা। তাই একটু এগিয়ে সেখানে গেলাম। বইগুলো দেখছিলাম। বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল। হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে। ধুলো পড়া ডায়েরির কিছু জায়গায় হাতের ছোঁয়া দেখা যাচ্ছিল। মনে হয় অনেক দিন পর কেউ ডায়েরিতে হাত দিয়েছে। মোটামুটি আগ্রহ নিয়ে ডায়েরিটা খুললাম। ডায়েরির প্রথম দিকে 10-12 পাতায় কোনো লেখা ছিল না। তারপর থেকে লেখা 2 সপ্তাহ ধরে মিনুর ছবি দেখে আসছি। কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা দেব ভেবে পাচ্ছি না। খুব কাছ থেকে আজকে তাকে দেখলাম। আগেই বললাম, তার সৌন্দর্য আমার কাছে বর্ণনাতীত। তাই কি মায়াবী যে তাকে লাগছিল তা শুধু আমি জেনেছিলাম। প্রথম দেখাতেই মিনুরা একটু অবাক হয়েছিল আমাকে দেখে। কেননা রাতের বৃষ্টিতে কাকভেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য এক গুচ্ছ গোলাপ আর শরীর খারাপ হওয়ায় ব্যবহারে কাপড় নিয়ে এসেছিলাম। তার হাতে দেওয়াল সে যে ভীষণ রকম অবাক হয়েছিল তা আমি বুঝেছিলাম।
ওর চোখ আমাকে প্রশ্ন করছিল, আমি কিভাবে জানলাম তার শরীর খারাপের কথা। আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে আর চোখে দেখছিলাম তাকে, কিন্তু সে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। আমার দিকে একটু নজর ছিল নাও। অবশ্য এর ফাঁকেই ওকে কয়েকবার পেট চেপে ধরতে দেখেছি। আমি বুঝেছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। যাই হোক, বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়ে তার জন্ম তারিখের উপর। আমি ভীষণ খুশি হয়েছিলাম, কেননা আজকে রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারব। আর কিছু না ভেবে আমার সচিব বন্ধুকে সব ম্যানেজ করতে বললাম। আমার সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধু হল সজীব, আর সেই সব ব্যবস্থা করেছিল। ধন্যবাদ বন্ধু তোকে সজীব। বিয়ের দিনে আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মিনুর আর সারপ্রাইজ হওয়া, যা ছিল বিয়ের রাতের সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। তারপর ডায়েরির পাতায় আর কিছু লেখা ছিল না, শুধু তার 4-5টা পর লেখা ছিল, যদি মন খারাপ হয় তবে বই পড়। সালাহ বুদ্ধ। লেখার কিছুই। আয়না বাসায় আজকে। ভাবতে ভাবতেই মহারাজ হ্যাংলা এসে হাজির। আমি তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে দিই। তারপর খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম, কি আরিফ সাহেব, খুব টেনশন দিতে ভাল লাগে না তোমার? এ কি ভাবো কি নিজেকে? হ্যাঁ, সব তুমি বুঝবে, তুমি সব টেনশন নেবে, আমি কি কেউ নই তোমার? বলেই ওর দিকে ঝাঁপিয়ে পড়লাম। হয়তো সব বুঝতে পারছিল, তাই আমাকে পরম আদরে কাছে আগলে নিল। তারপর বলল, খুব ভালোবাস আমায়। এবার আমি কেঁদে দিলাম। তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। দেখলাম বুদ্ধ মুখটা মলিন হয়ে গেল। তাই আমি বললাম, মন খারাপ হলে বই পড়তে হয়, আর খুব খারাপ হলে বুকে আদর দিয়ে খুশি করতে হয়। বুঝছেন মিস? হয় না? ও বিষয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে অবুঝের মতো মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরল তার বুকে। বুঝতে পারছিলাম ইহা পরম ভালোবাসার পরম দেওয়াল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।